থেকে তো মানুষ হতে এসেছিস, একটু আনন্দ কর রে হতভাগা, বলে একটু আনন্দ কর। আমার পাঠা বলবেন না বলেছে, আমি যদি পাঠা হয় তুমি হলে আমার বলো পাঠা। পাঠা বেটা বর্ব, বেটা বাজে, বেটা লচ্ছার কোথাকার, বলি বাপকে পাঠা বলা। কেন বলবো না? বাপ পাঠা না হলে এমন পাঠা যখন জন্ম দেয়। বলি মুখ, বলি তোর মুখ ভেঙে দেবো রে সালা সুয়া। বলি বলি সালা আমাকে পাঠা বলা। পাঠা পাঠা তোর এ চৌদ্দ করছে, বলি পাঠা পাঠা তোর মা, পাঠা পাঠা বলি কি হলো ছিলাম কাকা, তুমি হঠাৎ আমার বাড়ির মধ্যে ঢুকে লম্পজম্প করছো কেন? ইয়ে মানে আমি টাকা তাগাদা দিতে এসেছো বুঝি? কিন্তু আগেই তো আমি বলে রেখেছি 3 মাস পরে তোমার সমস্ত টাকা সুদ সমেত। আরে না না বাবাজি, আমি টাকাতে দিতে আসিনি, আমি এসেছিলাম আমার পাঠাটাকে খোয়ারে ঢুকা। কই, কোথায় তোমার পাঠা? এই তো বলি তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। ভালো হবে না বুঝেছি, আমি তো তোমার পাঠা তার কি ক্ষতি করেছে যে খোয়ার খুঁজছো? তার মানে বলি ক্ষতি নয় বাবাজি, ক্ষতি নয়, বলি আমার এই পাঠাটা যাতে মানুষ হয় তারই ব্যবস্থা করতে এসেছি। তার মানে? মানে মানে বলে বলছিলাম কি বাবাজি, বলি বলি ওই আপনার বোনটি তো খুব লেখাপড়া জানে। শুধু লিলি লিখা বলে নয় বাবা, মালটা দেখতেও খুব ভালো। কি বললে? বলি চুপ কর সারা সুমন। মানে বলছিলাম কি বাবা, ওই মাস্টারের মেয়েটা যেমন লেখাপড়া এমএলএর ওই বোকা ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে দিচ্ছে না, ঠিক তেমনি তেমনিও যদি আমার এই পাঁঠাটাকে মানুষ করার দায়িত্ব নিতেন তাহলে তাহলে বলে আমার এই ছেলেটা না এরকম পাঁঠা ছাগল হয়ে থাকতো না বাবা। ছিলাম কাকা, বলে বুঝছো আমি আপনার বোনের দায়িত্ব নেব। বেরিয়ে যাও। হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বলি কেন বাবাজি? কারণ এটা একটা ভদ্রলোকের বাড়ি, কোনো খোয়ার নয়। আর তোমার ওই পাঠা ছেলের জন্য প্রয়োজন একটা সত্যিকারের খোর। ওর তুমি করে কাজটা ভালো করলে না সনাতন, এই আমি বলে রাখলো। ভালো মন্দ বোঝার মতো বিবেক বা বুদ্ধি যদি তোমার থাকতো ছিলাম কাকা, তাহলে এমন এক অদ্ভুত প্রস্তাব নিয়ে তুমি এখানে হাজির হতে না। অদ্ভুত প্রস্তাবে কি বলছো বাবাজি? আমরা হলাম গিয়ে প্রতিবেশী, বলি একে অপরের সমস্যা তো নিজেরাই ভাগ করে নিতে হবে, তাই তো? আর আর আপনার বোনটা তো বলি লেখাপড়ায় অত্যন্ত ভালো। তা বাবা যদি আমার একটু যদি আপনার বোন যদি একটু সময় করে আমার এই পাঁঠাটার দায়িত্ব নিত না। আপনার বোন আমাকে লিলি লিখা বলা শিখিয়ে দিবে, আর আমি তোমার বোনকে প্রেম করতে শিখিয়ে দিব। নিজে একেবারে নিজেটা পাঁঠা গাছের গোড়া থেকে না চলে পেটাকে বড় মগডালা চড়ে বসেছে। এখনই তোমার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছিলাম কাকা, তাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবে। উনি মারবে না?
বলে চুপ কর, চুপ কর শালা শুয়োর। তবে আমার শেষ কথা শুনে রাখো সনাতন, যখন তুমি আমার কথা রাখলে না, তখন আমিও আর তোমার কথা রাখবো না, টাকা আমি ফেলে রাখবো না। তার মানে 7টা দিনের মধ্যে টাকা আমার কিন্তু ফেরত চাই। সুদ সমেত, একেবারে সুদ সমেত ওই 50,000 টাকা। যাই চলে আয়, বলি চলে আয় রে সারা পাঁচটা। বেটা কে বললা? যাই দিয়ে দেবো শ্রীরাম বাউরি। ভাইকে টিভিতে গান গাইবার সুযোগ করে দিতে যে টাকা আমি তোমার কাছে ধার নিয়েছি, সেই টাকা আমার ভাই শোধ করে দিবে টিভিতে গান গেয়ে। না দাদা, তোমার চন্দনার কোনোদিনও টিভিতে গান গাইবে না। শিল্পী হওয়ার স্বপ্নটা তার চিরকাল স্বপ্নই থেকে গেল, স্বপ্ন। কি আবোল তাবোল কথা বলছি? তোকে টিভিতে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য ওই শ্রীরাম বাউরির কাছ থেকে তো আমি চড়া সুদে 50,000 টাকা ধার নিয়ে এসে তোর হাতে তুলে দিয়েছি। এখন তুই যদি টিভিতে গান না গাস, তাহলে ওই ঋণ আমি কেমন করে শোধ করবো ভাই? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, শিল্পী হওয়ার স্বপ্ন আজ আমাকে সর্বশান্ত করেছে। উচ্ছ্বাসার অলিক আবেগ আমাকে সর্বনাশের অন্ধকারে টেনে নিয়ে গেছে। তাই তো ভুল পথে ছুটে জীবনের একুল উকুল দুকুল হারিয়ে আজ আমি ভিখারি হয়ে ফিরে এসেছি দাদা, ভিখারি হয়ে ফিরে এসেছি। কি বলছিস তুই? তাহলে ওই টিভিতে গান গাইবার ব্যাপারটা মিথ্যে দাদা, সব মিথ্যে। সে কি? একটা দুষ্টু চক্র টিভিতে গান গাইবার সুযোগ করে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার মতো অসংখ্য সহজ সরল ছেলেদের ফাঁদে ফেলে তারপর তাদের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে নির্দিষ্ট দিনের আগেই সব কিছু গুটিয়ে নিয়ে গা ঢাকা দেয়। তাহলে তোর সেই তোমার বাংলা টিভি চ্যানেল আসলে আমার মতো ছেলে ধরার ফান দাদা। আর সেই 50,000 টাকা? সে ফাঁদে পড়ে সব বাটপাড়ি হয়ে গেছে দাদা। না, এ হতে পারে না। এতগুলো টাকা যদি এইভাবে জলে চলে যায়, তাহলে কোথা থেকে আমি ওই ঋণ শোধ করবো? দাদা, ও গো ঈশ্বর, আর কত ধৈর্যের পরীক্ষা নেবে ঠাকুর? 5,000 টাকা মাইনে নেই 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত, তার ভাই বোনের ভবিষ্যৎ করতে গিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে বসে আছে। তার উপর এত বড় ঋণের বোঝা সে কেমন করে বইবে? আমার সে কেমন করে বইবে? আমার ভবিষ্যৎ গড়ার ঋণের বোঝা এবার আমি নিজের মাথায় তুলে নিলাম দাদা। কি পাগলের মতো কথা বলছিস? পাগলের মতো আলো আর পেছনে ছুটে এতদিন আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি করবো দাদা, তার প্রায়শ্চিত্ত আমি করবো। চন্দন, শিল্পী হওয়ার স্বপ্নকে আমি চিরকাল ছুটি দিয়ে দিয়েছি। গান গাইবার আকুল ইচ্ছেকে খুন করে উপার্জনের পথ বেছে নিতে আজ থেকে চিরদিনের মতো আমি গান গাওয়া ছেড়ে দিলাম দাদা, ছেড়ে দিলাম। তোর গান না শুনলে আমাকে কোনো কাজে মন বসে না। সারাদিন কাজের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসে তোর গান না শুনলে যে মানুষটা ক্লান্তি দূর হয় না রে ছোট্টা। কিন্তু যে গানের জন্য আজ আমাকে সর্বশান্ত হতে হয়েছে, সেই গান আর আমি কোনোদিন গাইবো না রে বোন, ছোট্টা কোনোদিন গাইবো না। ছোট্টা এবার কঠোর প্রতিজ্ঞা। ছোট্টা এই যে বাবু মশাইরা, আপনারা শুনছেন? আমি দারোয়ান সনাতন সামন্ত বলছি গো। আমার ভাই টিভিতে গান গাইবে, আপনারা সবাই শুনবেন কিন্তু। এই যে স্বপনদা, এই যে সুশীল গুঁড়ো, তোমরা সবাই আমার ভাই টিভিতে গান গাইবে, শুনবে কিন্তু। হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের আপন ভাই গো।
আর আমাকে 4 ক্লাস দারোয়ানের পরিচয় নিয়ে ঘুরতে হবে না। এবার আমার পরিচয় হবে দূরদর্শন শিল্পী চন্দন সামন্তের দাদা। বড্ড দাদা, ওই মানুষগুলো যখন আমায় জিজ্ঞেস করে বলবে, কি এ সনাতন সামন্ত, কবে কোন চ্যানেলে তোমার ভাই টিভিতে গান গাইবে, তখন আমি তাদের কি উত্তর দেব? তুই বল না ভাই, আমি তাদের কি উত্তর দেব? দাদা, তুমি তাদের বলবে দাদা, আমার আমার যে ভাইটার গান গাওয়ার কথা ছিল সে হঠাৎ মারা গেছে। প্লিজ ছোট্ট প্লিজ, তুই গানা একটিবার তুই গা, শুধু একটিবার গানা ছোট্ট, তুই একটিবার গানা। আমার আমার কণ্ঠ থেকে সুর হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে জীবন বিনার তার। আমি কখনো গান গাইতে পারবো না রে বোন, আমি কখনো গান গাইতে পারবো না। চন্দন, চন্দন, চন্দন ভাই, শোন, আমার কথা শোন। দেখ দেখি হতভাগাটা কখন যে কি করে বসে তার ঠিক নেই। এতগুলো টাকা খোয়ানোর শোকে ও বোধহয় ভালো মন্দ বোঝার বিবেকবোধটুকু হারিয়ে ফেলেছে। ওরে হতভাগা, যা গেছে তা যেতে দে না, আমি তো এখনো বেঁচে আছি নাকি? চন্দন, এই হতভাগা চন্দন, বড়দা, বড়দা, কোথায় যাচ্ছ বড়দা? এই ভাই বোনের কথা ভাবতে ভাবতে মানুষটা একেবারে নিঃশেষ হয়ে গেল। মানুষটা সারাদিন শুধু দিয়ে গেল, বিনিময়ে কিছুই পেল না। আমার আসামে আজ আমি কিন্তু এখানে এসেছি চামেলি। আপনি আবার আপনি কেন? আমাকে তুমি বলে ভাবার মতো সম্পর্ক কি এখনো হৃদয় তৈরি হয়নি? না মানে কেন, আমাদের না ভীষণ বিপদ। ছোটদা, জানি চামেলি, চন্দনের সেই 50,000 টাকা জোট হয়ে গেছে, তবে আমিও কলকাতার ছেলে, আমি ওদের ছাড়বো না। যেমন করে হোক ওই চক্রটাকে খুঁজে বার করে ওই টাকা আমি উদ্ধার করে আনবোই আনবো। ছোটদা, ও নিয়ে তোমরা কিন্তু একদম চিন্তা করবে না। হ্যাঁ, মানে বাড়িতে তো কাউকে দেখছি না, তোমার দাদারা বুঝি বাড়িতে নেই? না বাড়িতে আমি একাই আছি। তাহলে একটা ছক্কায় মেরে ফেলি। আমার ফাঁকা মনের ক্যানভাসে আঁকা ছবিটাকে জীবন্ত করতে আজ আমি তোমায় একটা প্রস্তাব দিতে চাই চামেলি। আর আমার প্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে জানাবো স্বাগতম। আর প্রস্তাবে রাজি না হলে? তোমার ওই পায়ের জুতো জোড়াটা সপাটে আমার দু গালে বসিয়ে দেবে, আর আমি সেটাকে আমার পরম পাওনা হিসাবে আজীবন স্মৃতি হিসাবে ধরে রাখবো। ছি, ছি, ছি। তুমি কি বলছো? আচ্ছা, কি আবার প্রস্তাব যা আমাকে এতটাই ইষ্ট করে তুলবে? তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। I love you, চামেলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কোনো কিন্তু নয় চামেলি, আর কোনো কিন্তু নয়। আমি তো আগেই তোমায় অপশন দিয়ে রেখেছি, ওই স্বাগতম না হয় জুতোর বাড়ি। কোনটা দিতে চাও চামেলি? জানি না যাও। কিন্তু আমি তো জেনে গেছি ডার্লিং যে আমার হৃদয়ে তো আমার হৃদয়ে তোমার জায়গা পুরো পাকা। এ কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। তুমি কি বলে লজ্জায় তোমার মাথা কাটি যাবে? তোমার সব লজ্জা আমি আমার অস্থি মঞ্চায় মিলিয়ে
আজ আমি তোমায় এক সর্বসুখ উপহার দিতে চাই চামেলি। তুমি কি করছো? আমাদের প্রথম ভালোবাসার প্রথম দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে এসো এসো আমরা খেতে উঠে দেওয়া নেওয়ার খেলায়। আমার তো ভীষণ ভয় করছে, তাছাড়া বিয়ের আগে এসব করে যে মহাপাপ। সে পাপ চামেলি, আমরা তো যখন সবুজ স্বামী স্ত্রী, তখন স্বামী স্ত্রীর মতন মেলামেশা করতে আপত্তি কোথায় চামেলি? এসো এসো প্রিয়তমা। চোখে হয়ে গেছি সাথী, মনকে যার ভালো লাগে তার ভালোবাসি। আমি